আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আজকের একটি ঘটনা দিয়ে আমরা শুরু করি। আজকে আমাদের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে উনি কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক হয়। তবে এখানে আমি ২ একটা পয়েন্ট আপনাদের বলতে চাই। জনপ্রিয় টিভি নিউজে বা বিভিন্ন সাংবাদিক ভাইদের দেখলাম বা ইভেন আমরা যারা সাধারণ মানুষও আছি, তারা ২ টা জিনিসে খুব গুলিয়ে ফেলি। একটা হচ্ছে হার্ট অ্যাটাক এবং হচ্ছে স্ট্রোক। সবসময় মনে রাখবেন যে স্ট্রোক কিন্তু মাথায় হয়। মাথায় কোনো কারণে রক্তনালীতে যদি জমাট বেঁধে যায় বা রক্তনালী ছিঁড়ে যায় তাহলে সেটা স্ট্রোক। তেমনি পক্ষে আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে শুধুমাত্র হার্টে হয় বা আমাদের হৃৎপিণ্ডে হয়। আমাদের হৃৎপিণ্ডেও কিন্তু রক্তনালী আছে। তো কোনো কারণে দেখা যাচ্ছে যে আমাদের রক্তনালী যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হয়। আরেকটা কমন মিথ বা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। গ্যাস বা অ্যাসিডিটি এমন একটা জিনিস যে মানুষ মনে করে যে বুকে ব্যথা হলে আমার গ্যাস হয়েছে, মাথা ব্যথা করলে আমার গ্যাস হয়েছে, আমার গ্যাসের জন্যই বা অ্যাসিডিটির জন্যই আমি স্ট্রোক করেছি বা ইভেন হার্ট অ্যাটাক করেছি। আসলে টোটালি সবকিছু কিন্তু ডিফারেন্ট। আমরা এই ভুলটার জন্য কিন্তু অনেক সময় আমাদের লাইফ সেভ করতে দেরি হয়ে যায়, যে whether it is acidity or whether it is heart attack, whether it is stroke. সো বি কেয়ারফুল, আমাদের এই জিনিসগুলো মানতে হবে। আরেকটা টপিকস আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তামিম ইকবালের বয়স কিন্তু বেশি না, বিলো 40। সো বিলো 40 ইয়ার্স অফ এইজে আমাদের হার্ট অ্যাটাক কিন্তু খুব কমন কিছু না, একটু রেয়ারই বলা যায়, ইয়াং হার্ট অ্যাটাক বলা যায়। তবে আপনি যদি রিসেন্টলি দেখেন, বা আমি রিসেন্টলি বলবো না, বিগত কয়েক বছরের এক্সাম্পল যদি আপনি দেখেন বা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে দেখেন, তাহলে দেখবেন যে ইয়াং হার্ট অ্যাটাক বা ইয়াং স্ট্রোকের পরিমাণ কিন্তু খুব ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে। কেন বেড়ে গিয়েছে এর ব্যাখ্যায় আমি আসবো। তবে আরেকটা জিনিস বলে রাখি, তামিম ইকবাল কিন্তু একজন অ্যাথলেট ছিলেন। তার বডি ওয়েট, তার কার্ডিয়াক অ্যাক্টিভিটি, তার ভাইটাল সাইন সবকিছু কিন্তু ভালো থাকে বা ভালো থাকার কথা। তারপর কেন হার্ট অ্যাটাক করলো? তো হার্ট অ্যাটাক করার জন্য আমাদের আসলে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। হার্ট অ্যাটাক বা স্ট্রোক যাই বলেন, আমরা রিস্ক ফ্যাক্টরগুলোকে কিন্তু ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টর এবং একটা হচ্ছে নন মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টর। মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টর মানে হচ্ছে যেটা আপনি মডিফাই করতে পারেন বা যেটা আপনার হাতে আছে। আর নন মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টর কিন্তু আপনি যত যাই করেন এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টর কি? যেমন কারো যদি ওয়েট বেশি থাকে, ওভারওয়েট, সেটা একটা আমাদের রিস্ক ফ্যাক্টর। বা কারো যদি আমাদের ডায়াবেটিস থাকে, কারো হাইপারটেনশন থাকে বা কারো কোলেস্ট্রল যদি অনেক বেশি থাকে, সেগুলো আমাদের মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। কেউ যদি স্মোকিং করে বা অ্যালকোহল নেয় বা আমাদের খুব স্যাচুরেটেড ফ্যাট খায়, এক্সট্রা সল্ট খায়, এক্সট্রা চিনি খায়, সেগুলো কিন্তু আমাদের মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। তো এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা নিরাপদ থাকতে পারি। আর একটা কথা আমি যেটা বললাম সেটা হচ্ছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কি কি? নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর হচ্ছে যেগুলো আমাদের হাতে নেই, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি, কারো হচ্ছে জেনেটিক হিস্ট্রি, বা আমাদের শরীরে এমন কিছু উপাদান থাকে যেগুলো কিন্তু আমরা জেনেটিক্যালি পাই, সেগুলো কিন্তু আমরা চাইলেই চেঞ্জ করতে পারি না। তো এইরকম যদি কারো থাকে, সে যতই অ্যাথলেট হোক, যতই হচ্ছে এক্সারসাইজ করুক, তারও কিন্তু তার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যেতে পারে। ধরুন কারো বংশে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, তার বাবা বা দাদা বা বংশ অন্যান্য যারা হার্ট অ্যাটাক করেছে বা স্ট্রোক করেছে, তারও কিন্তু অনেক রিস্ক থাকে। আমরা যদি রিসেন্ট ইন্টারভিউতে যাই, তামিম কিন্তু নিজেই বলেছিল যে তার বাবার কিন্তু কার্ডিয়াক সার্জারি হয়েছিল, করোনারি আর্টারি বাইপাস গ্রাফট। দ্যাট মিন্স তার ফ্যামিলি হিস্ট্রি ছিল, হয়তো তার জন্য এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিপ্রেশন বা অ্যাংজাইটি যেটাই বলেন, মানসিক চাপ, এটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। সো আপনি যতভাবেই এক্সারসাইজ করেন বা নিজেকে প্রতিরোধ করার চেষ্টা করেন, আনটিল ইউ ক্যান গেট রিড অফ ইউর স্ট্রেস অর অ্যাংজাইটি, আমার মনে হয় যে এই ইস্যুগুলো পুরোপুরি সলভ করা সম্ভব না। সো ফাইনাল টেক হোম মেসেজ হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা, সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট সপ্তাহে। সেটা হতে পারে একটু জোরে জোরে হাঁটা বা জগিং করা বা সাইক্লিং করা। তারপর হচ্ছে নিজের যদি ব্লাড প্রেশার বেশি থাকে বা ডায়াবেটিস বেশি থাকে বা কোলেস্ট্রল বেশি থাকে, সেগুলোকে কন্ট্রোলে নিয়ে আসা। পাতে এক্সট্রা লবণ না খাওয়া, স্যাচুরেটেড ফ্যাট না খাওয়া, এবং হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা, প্রচুর পরিমাণে ভেজিটেবলস খাওয়া, শাকসবজি, ফল, ফ্রুট খাওয়া। আর কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থেকেই থাকে, সেগুলোকে আইডেন্টিফাই করা এবং তাদের বাড়তি প্রিকশন নেওয়া এবং নিজেকে মানসিকভাবে চাপমুক্ত রাখা। সবাইকে ধন্যবাদ।